নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। জহিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে দিল্লির সরকার গঠনে গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। শনিবার সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক হতে চলেছে। মুখ্যমন্ত্রী কে হবেন সেই আলোচনা হবে এই বৈঠকে। কয়েকজনের নামের তালিকাও তৈরি হবে। শনিবার রাতে ওই তালিকা নিয়ে কথা হতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার। দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা জানা যেতে পারে তারপর। লাগাতার 3 দফায় কেন্দ্রে ক্ষমতা দখল করলেও দিল্লিতে তার ধারে কাছেও পৌঁছতে পারেনি নরেন্দ্র মোদীর দল। অবশেষে 27 বছর পর কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির 70 আসনের বিধানসভায় 48 দলীয় বিধায়ক নিয়ে মসনদে বসতে চলেছে বিজেপি। প্রায় এক সপ্তাহ হতে চলেছে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, অথচ এখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন তা চূড়ান্ত করতে পারেনি কেন্দ্রের শাসক দল। বিজেপি সূত্রের দাবি, শুধু মুখ্যমন্ত্রী নন, দলের একাধিক দাবিদারকে তুষ্ট করতে 2জন উপমুখ্যমন্ত্রী নিয়োগের কৌশল নিতে চলেছে দীনদয়াল মার্গের কর্তারা। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদে একজন মহিলা মুখ দেখা যেতে পারে। এর আগে কংগ্রেসের শীলা দীক্ষিত, বিজেপির সুষমা স্বরাজ এবং সর্বশেষ আম আদমি পার্টির অতিশী মার্লেনা দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। সেই ধারাতেই এবার জয়ী 4 প্রতিনিধি রেখা গুপ্তা, শিখা রায়, পুনম শর্মা এবং নীলম পাহলওয়ানের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী হলে উপমুখ্যমন্ত্রীর পদ কোনো তফসিলি জাতির প্রতিনিধি এবং অপর উপমুখ্যমন্ত্রীর আসনে সংখ্যালঘু বর্গের কোনো বিধায়ক বসতে পারেন বলেই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে 2জন করে উপমুখ্যমন্ত্রী রয়েছেন। সেই ধারা মেনেই দিল্লিতেও 2জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ করে দলের অভ্যন্তরীণ বিরোধ সামাল দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কলকাতা টিভি। মণিপুরের রাষ্ট্রপতি শাসনকে সমর্থন কংগ্রেসের জাতীয় নেতৃত্বের। অন্যদিকে দলের রাজ্য নেতৃত্ব এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতায়। ফলে এই সিদ্ধান্তে দলে টানাপোড়েন তৈরি হয়েছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি, কংগ্রেসের জাতীয় ও রাজ্য নেতৃত্বের দ্বন্দ্ব সামনে। রাষ্ট্রপতি শাসন সমর্থন জাতীয় নেতৃত্বের, সিদ্ধান্তের বিরোধিতায় রাজ্য নেতৃত্ব। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সঙ্গে রাজ্য নেতৃত্বের দ্বন্দ্ব সামনে এসেছে। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পর কংগ্রেসের জাতীয় নেতৃত্ব তা সমর্থন করে জানায়, দীর্ঘদিন ধরেই তাঁরা এই দাবি করে আসছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের এই ঘোষণার পর সমস্যায় পড়েছে রাজ্য নেতৃত্ব, যেহেতু রাজ্য নেতৃত্বের মধ্যে মেইতেই গোষ্ঠী রয়েছে। মেইতেইরা রাষ্ট্রপতি শাসনের বিপক্ষে। অন্যদিকে রাজ্যের কুকি জনজাতি রাষ্ট্রপতি শাসনের সমর্থনে গলা ফাটিয়েছেন। ইম্ফলের কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিং এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। We are always oppose this PR, maybe unlimited suspension for a period of 6 months. We are always oppose PR because people does not like PR. But we are always say whether it may be sense of leadership or appointment of a new leader. This is up to their. This is not our outlook. This is within their family. রাষ্ট্রপতি শাসন ঘোষণা নিয়ে জয়রাম রমেশ ও মল্লিকার্জুন খাড়গে সিদ্ধান্তকে সমর্থন এবং মোদীকে আক্রমণ করেন। देश को कि मणिपुर में संवैधानिक प्रणाली पूरी तरह से ध्वस्त हो चुकी है। ये सुप्रीम कोर्ट का शब्द है, सुप्रीम कोर्ट ने यह कहा था अगस्त 2023 को। तो मैं समझता हूं कि राष्ट्रपति शासन लागू करना एक और कदम है, अच्छा कदम है, पर वास्तविक था, इसके अलावा और कोई विकल्प नहीं था। अभी क्या সিদ্ধান্তের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র জানান, রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে বিধানসভা স্থগিত রেখেছেন রাষ্ট্রপতি। উপযুক্ত পরিস্থিতি বুঝেই তিনি তা পুনরুজ্জীবিত করবেন। After the report by the Honorable Governor of Manipur, the Honorable President of India, Srimati Draupadi Murmu ji, has put the Assembly of Manipur, the State Assembly of Manipur, under suspended animation, meaning that the Assembly of the state can be revived on a future date as and when the President of India deems fit, depending on the circumstances in the state. As far as BJP is concerned, we are committed to the continuing efforts of peace in the state and most importantly to maintain the territorial integrity of Manipur. রাষ্ট্রপতি শাসন জারির পরেই কুকি এলাকায় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। হাতে ও কাঁধে AK-47 রাইফেল নিয়ে কুকি অধ্যুষিত এক গ্রামে ফুটবল খেলার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও দেখে চিহ্নিত করে পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। কলকাতা টিভি।
ক্ষমতায় ফেরার পর কেজরিকে কোণঠাসা করতে মুখিয়ে পদ্ম শিবির। দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি ভবনের মেরামতি এবং সংস্কার নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় পূর্ত দপ্তরের এক রিপোর্ট সামনে আসতেই তদন্তের নির্দেশ। ক্ষমতায় ফেরার পরই কেজরিওয়ালের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী থাকার সময় সরকারি বাসভবনের সংস্কার ও মেরামতির জন্য কয়েক কোটি টাকা ব্যয়ের যে অভিযোগ উঠেছে তারই তদন্তের নির্দেশ দিল মোদী সরকার। সরকারি বাসভবনকে বিলাসবহুল করতে একের পর এক বদল করা হয় বলে অভিযোগ ওঠে কেজরির বিরুদ্ধে। অভিযোগ ঘনিয়ে উঠতেই মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোকে শীষমহল বলে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। देखिए, मुख्यमंत्री के रूप में जिस तरीके से मुख्यमंत्री जी ने और उनके परिवार ने मिलकर के पूरी तरह से शीश महल को बनाया, तमाम नियमों का उल्लंघन किया गया, पैसे को साइफनिंग की गई और ये पूरा एक भ्रष्टाचार का बड़ा मामला दिखता है। দিল্লির 6 নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোটি 40,000 বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। মুখ্যমন্ত্রিত্বের সময় কেজরিওয়াল এই সরকারি বাসভবনের আমূল পরিবর্তন করেন বলে অভিযোগ ওঠে। সূত্রের খবর, জল্পনা ছড়াতেই বাংলোর মেরামতি, সংস্কার ও রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট দেয় কেন্দ্রীয় পূর্ত দপ্তর। সেই রিপোর্ট পেতেই কেন্দ্র তদন্তের নির্দেশ দিয়েছে। পুরো ভবন মেরামতি ও সংস্কারে সঠিকভাবে কত খরচ হয়েছে তারই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বমি পরিষ্কারের পর মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফের অভিযোগের কাঠগড়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। লিখিত অভিযোগ হাসপাতাল সুপারের কাছে, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। দাঁতের যন্ত্রণা নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যান রাজু ভৌমিক। আউটডোরে কর্তব্যরত চিকিৎসক তাকে 2টি ওষুধ দেন। পরামর্শ দেওয়া হয় এক্স রে করার। এরপর হাসপাতালের কাউন্টার থেকে বিনামূল্যে ওষুধ পান রাজু। বাড়ি ফিরে তিনি দেখেন 2টির মধ্যে একটি ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসেই। আমার দাঁতের একটা সমস্যা হয়েছে, তো ডাক্তার ওষুধ লিখে দেয়। তো আমি কাউন্টার থেকে ওষুধটা নিতে গিয়ে এই ধরনের ওষুধ আমি প্রথমে দেখিনি। তো আমি বাড়ি এসে যখন ওষুধটা খাবো তখন আমি দেখি ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো সেটা কত এক্সপায়ার ছিল আর কত হয়েছে? এটা ছিল, ডেট ছিল জানুয়ারি 25। তো যেহেতু এটা ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে, তো আমি এটা দেখার পর এটা আমি আর খাই। 2025 জানুয়ারি পর্যন্ত ছিল। এটা আজকে নতুন নয়, প্রতিদিন এই একই ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে। পশ্চিমবঙ্গে যত হাসপাতাল বলুন, যত স্বাস্থ্য প্রতিষ্ঠান বলুন, প্রতিটা কেন্দ্রে একই ঘটনা ঘটেছে। হাসপাতাল থেকে কিভাবে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ? কেন কোনো নজরদারি নেই? অভিযোগ প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার ঠিক একদিন আগে শান্তিপুর স্টেট হাসপাতালে রোগীর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর ঘটনা প্রকাশ্যে আসে। অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারকে শোকজ করে হাসপাতাল। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রিপোর্ট দিয়েছেন স্বাস্থ্য ভবনে। শান্তিপুর হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা সমীর শীল তার 5 বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে যান। এমার্জেন্সিতে বমি করে ফেলে তার একরত্তি কন্যা সন্তান। অভিযোগ, এরপরই জোরপূর্বক শিশুকন্যার বাবাকে দিয়ে বমি পরিষ্কার করান এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকার। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে দীর্ঘ রোগের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিযথা শিল্পী বাংলা গানের জগতে অত্যন্ত জনপ্রিয়। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয়। এসএসকেএম হাসপাতালে নিজের দেহদান করেছেন শিল্পী। স্তব্ধ হল বাংলায় গান গাওয়া। প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দীর্ঘ রোগভোগের পর এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল 10টায় তাঁর প্রয়াণ হয়েছে। সপ্তাহ 2 ধরেই এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। অন্ত্রের এক অস্ত্রোপচারের পর হার্ট অ্যাটাক হয় তাঁর। শিল্পীর মৃত্যুতে সমাজ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রতুলদার মৃত্যু বাংলার গানের জগতে অপূরণীয় ক্ষতি। যতদিন বাংলা গান থাকবে, আমি বাংলায় গান গাই, বাঙালির মুখে মুখে ফিরবে। আমি গর্বিত, এমন গুণী মানুষকে আমাদের সরকার সম্মাননা জানাতে পেরেছিল। রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ থেকে শুরু করে সঙ্গীত সম্মান, সঙ্গীত মহাসম্মান, নজরুল স্মৃতি পুরস্কার সবই তিনি পেয়েছেন। আমি প্রতুলদার পরিবার, বন্ধু বান্ধব ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।
আমি বরাবর বলেছি প্রতুল আপনি গরিবজন একা থাকেন, একজন মানুষের সাথে সর্বত্র তাকে অনেক ধন্যবাদ জানাই। একজন কাউকে ব্যবস্থা করে দিচ্ছি, আমি আমার বলুন না না আমরা চালিয়ে গেল। এত গরজ, এত বিদ্ধ মানুষ, বিরগ্ধ মানুষ, প্রজিজ্ঞাস মানুষ, আর আসলে কি না এই পৃথিবীতে আমি জানি না, কিন্তু তার গান, বাংলায় তার ভালোবাসা, বাংলায় তার ফিরে আসা, বারবার মানুষের মনে এই গানটি চিরস্মরণীয় হয়ে থাকে। আমরা তাকে যা যা সম্মান পাওয়ার দরকার রাজ্য সরকার থেকে দিয়েছি, খুবই ক্ষুদ্রভাবে হয়তো ছোট্ট ব্যাপার। আজকে ক্যান্সার বা মাউন্সারের মধ্যে দিয়ে রাজ্যের সর্বোচ্চ সম্মান জানি, তাকে আমরা সাময়িকভাবে শেষ বিদায় জানাচ্ছি পার্থিব শরীরকে, কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এক শোকবার্তায় শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়েছে। 1942 সালের 25শে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন প্রতুল, তবে প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা তিনি নেননি। অসংখ্য গান সৃষ্টি করে গিয়েছেন তিনি। বাংলা আধুনিক গান থেকে জাপানি গান, আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন। দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলায় গান গাই গানটি বিশেষভাবে সমাদৃত। গানটি 2011 সালের মার্চে প্রকাশিত হয়। প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন, যেতে হবে, ওঠো হে স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলাম, স্বপনপুরে, অনেক নতুন বন্ধু হোক, হজবরল, দুই কানুর উপাখ্যান, আধার নামে ইত্যাদি। প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে আসে শোকের ছায়া। কফি শপে বসে মানে বহু আগের কথা বলছি, মানে তখনও মানে আমি বাংলায় গান গাই এই রকম ভাবে মানুষের কাছে আসেনি। হ্যাঁ, আমি অনেক আগের কথা বলছি। আমি প্রতুলদাকে দেখেছি, তখনও তার চুলের এই যে সাদা একটা মানে একটা দেখলে পরেই প্রতুল মুখোপাধ্যায় যে সেটার জায়গা থেকে দাঁড়িয়ে, তো আমি তখন মানে প্রতুল মুখোপাধ্যায় এই পরিচয় জানি না। আমি দেখলাম একজন মানুষ ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, লোকগান নিয়ে, রবীন্দ্রনাথ চেয়েছিল বুকের মধ্যে বেজে যায় রবি ঠাকুরের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। হ্যাঁ, এই যে সেই রবীন্দ্রনাথ মানে অত্যন্ত আধুনিক এক রবীন্দ্রনাথ, জীবন চেতনায় রবীন্দ্রনাথ, বেদনার রবীন্দ্রনাথ, ভালোবাসার রবীন্দ্রনাথ, এইটা নিয়ে অনেকক্ষণ বহুক্ষণ আমরা আমার মনে হয় বলেছিলেন। সলিল চৌধুরী গান নিয়ে কথা বলছে। অনেক পরের দিকে না উনি খুব মানে এই যে যুদ্ধ চালিধারে এই সমস্ত কিছু নিয়ে আমার সাথে বছর 2 আগে দেখা হয়েছে শেষ, সেখানে তখন বলছি এই যুদ্ধ এগুলো সমস্ত কিছু, তারপর মধ্যে বললেন জানো তবুও ভালোবাসা শান্তিটাই থাকবে, জানো তো এটাই আমাদের কিন্তু শেষ আশ্রয়, এটাই আমাদের শেষ বিলাসিতা। আমার মনে আছে বললেন যে ভালোবাসা আমাদের শেষ আশ্রয়, শেষ বিলাসিতা। যারা গায়ক হন, লেখক হন, তাদের ক্ষেত্রে একটা জিনিস আমাদের সান্ত্বনার মতো থাকে, সেটা হচ্ছে তাদের কাজগুলো থেকে যায়। তো মানে আমরা প্রতুলবাবুর কণ্ঠটা থেকে যাবে আমাদের সঙ্গে, মানুষটা থাকবেন না সেটা সত্যি বেদনার, কিন্তু ওনার কাজগুলো থেকে গেল, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবং আমার মনে হয় যে আমরা যে বয়সের, আমরা যে জেনারেশনের, আমরা যে সময় ওনার গানের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম শ্রোতা হিসেবে, হ্যামলেট যে নাটকটা আমরা করি এখন, সেখানেও কিন্তু ওর একটা গান আমরা ব্যবহার করি, কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার। ফলে উনি আছেন আমাদের সঙ্গে। দুপুর 2টা থেকে 4টে রবীন্দ্র সদনে প্রতুল মুখোপাধ্যায়ের মরদেহ শায়িত রাখা হয় শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। SSKM হাসপাতালে শিল্পীর দেহদান করা হয়। কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মার্চ মাস পর্যন্ত সপ্তাহে আরো 2 দিন মিড ডে মিলে পড়ুয়াদের ডিম দেওয়ার সিদ্ধান্ত। পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পোস্ট হিসেবে অতিরিক্ত ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জেলা শাসকদের পাশাপাশি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও জানানো হয়েছে। মিড ডে মিলের খাবার নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন অভিভাবকরা।
বিভিন্ন সময় নিম্নমানের খাবার, চাল ডাল চুরির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার সপ্তাহে আরও 2 দিন ডিম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মার্চ মাস পর্যন্ত মিড ডে মিলে সপ্তাহে আরও 2 দিন ডিম পাবে পড়ুয়ারা, এমনই সিদ্ধান্ত রাজ্য সরকারের। এতদিন পর্যন্ত সপ্তাহে 1 দিন করে ডিম দেওয়া হতো। পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পুষ্টি হিসাবে অতিরিক্ত ডিম দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রতিটি ডিমের দাম পড়বে 8 টাকা। রাজ্যের 85,93,783 জন পড়ুয়া এই সুবিধা পাবে। সপ্তাহে 2 দিন করে অতিরিক্ত গোটা ডিম পড়ুয়াদের খাওয়াতে খরচ পড়বে 75,62,53,হাজার টাকা। মিড ডে মিল কর্মসূচিতে বরাদ্দ অর্থের একটি অংশ খরচ করতে পারেনি রাজ্য সরকার। সেই কারণেই বছর শেষে সাপ্লিমেন্টারি পুষ্টির নামে সপ্তাহে অতিরিক্ত 2 দিন করে গোটা ডিম রান্না করা খাবারের সঙ্গে পড়ুয়াদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জেলার জেলাশাসকদের পাশাপাশি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও রাজ্য সরকারের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানা গেছে। কলকাতা টিভি। বিজেপি বিধায়ককে হাসপাতালে ঢুকতে বাধা। হাসপাতালে ধর্ষিতাকে দেখতে গিয়ে তৃণমূলের বাধার মুখে বিজেপি বিধায়ক। দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুমুল উত্তেজনা। তথ্য গোপনের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার হাসপাতালের। ঘটনার জেরে হাসপাতালের সামনে বিক্ষোভ বিজেপির। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে হাসপাতালে ভর্তি নির্যাতিতাকে দেখতে গিয়ে বাধার মুখে বিজেপি বিধায়ক। শনিবার সকাল থেকেই দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুমুল উত্তেজনা। তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ বিজেপির। ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা। গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। তাকে দেখতেই হাসপাতালে যান দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, কিন্তু তাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। 1 ঘন্টা তাকে আটকে রাখা হয়। তার অভিযোগ, সব সত্যি সামনে চলে আসার ভয়ে তথ্য গোপন করার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাতে মদত দিচ্ছে তৃণমূল। বাংলা চলছে, সে এখানে চলছে। মহিলা মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি দেওয়া হবে। ফাঁসি হবে তো? আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি সরাসরি এখান থেকে, একজন মহিলা 4 জন রেপ করেছে, তারা ফাঁসি হবে, শাস্তি হবে, দেখা করতে দিচ্ছে না, ব্যবস্থা নেবেন? আপনাদেরকে দেখা করতে দিচ্ছে, বসে আছি, ঢুকতে হচ্ছে না কেন? কতক্ষণ দাঁড়িয়ে হয়? এরপরই হাসপাতালের এক কর্মীকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর ইএসআই হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শাস্তি দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। যদিও বিজেপিকে পাল্টা তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিজেপিকে কার্যত তুলোধনা করেন তিনি। কোনো তথ্য গোপনের ব্যাপার নেই, এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না। ব্যাপারটা প্রশাসন দেখছে। আবার কি, আমরা চাই তার দ্রুত সুস্থতা। তার রাজনৈতিক ফায়দা নেবার জন্য কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে গেটে, হসপিটালের গেটে অবস্থান করছে, এটা কি সুস্থ রাজনীতির পরিচয়? আমাদের কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা যুক্তি দিতে পারি না। সত্যিই কি তথ্য গোপনের চেষ্টা? কি কারণে হাসপাতালে ঢুকতে দেওয়া হলো না বিজেপি বিধায়ককে? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। দুর্গাপুর থেকে সঞ্জীব সুইয়া রিপোর্ট, কলকাতা টিভি। রাজনৈতিক দ্বন্দ্বের গেরোয় কাকদ্বীপের নেতাজি গ্রাম। খালের ওপরে বিজেপির তৈরি সেতুতে বেড়া লাগালো তৃণমূল। ঘটনার জেরে সমস্যায় খালপাড়ের 7টি পরিবার। বেড়া তুলে নিতে একাধিকবার অনুরোধ করলেও পাল্টা তৃণমূলের রোষের মুখে পড়েন গ্রামবাসী। যাতায়াতের অন্যতম প্রধান রাস্তায় বেড়া। 5 মিনিটের দূরত্ব অতিক্রম করতে লাগছে 15 থেকে 20 মিনিট। ঘটনার জেরে লাটে উঠেছে পড়ুয়াদের পড়াশোনা। স্থানীয়দের অভিযোগ, বিগত 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ খালপাড়ে রাস্তা। রাস্তার জেরে অবরুদ্ধ পরিবারগুলি স্থানীয় ঢোলাহাট থানায় গণস্বাক্ষর করে অভিযোগ দায়ের করেছে। বারবার পঞ্চায়েতকে জানানো হয়, কিন্তু তারপরেও মেলেনি সুরাহা। পাল্টা তৃণমূলের রোষের মুখে পড়তে হয়েছে পরিবারগুলিকে। বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হলো? বিরোধী দল করেছে বলে। এটা নিয়ে আপনি তো ওই বুথের সদস্য। হ্যাঁ, আমি ওই বুথের সদস্যর পক্ষ থেকে আপনি কাউকে জানিয়েছেন লিখিতভাবে? প্রধানকে লিখিতভাবে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকারী হয়নি। সমস্যা, আমি দীর্ঘ 10 বছর 12 বছর ঘর বেঁধে এখানে চলাফেরা করি। সেই রাস্তার লোকজন এনে মাটি কাটিয়ে দিয়ে
আমার চলার রাস্তা বন্ধ করে দিয়েছে, আমার ছেলে পুলে স্কুলে যেতে পারতেছে না, খাবার জল বন্ধু এনে খেতে পারতেছি না আমি, আমার রাস্তা কেটে কুটে সব বন্ধ করে দিয়েছে লোকজন নিয়ে এসে। ঘটনায় সরব হয়েছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিপ্লব নায়েক। এই যে ঘটনা কি বলবেন? দেখুন, ২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস শুরু করেছে, তারই অঙ্গ হিসেবে আজকের এই নেতাজি গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ বিধানসভার সোতপুকুর গ্রামে নির্দল ক্যান্ডিডেট পঞ্চায়েতে জিতেছে বলেই সেইটাকে রিকভারি করার জন্য তাদের চলাচলের রাস্তাতে কাঁটা বিছানোর মতন তালিবানি বর্বরতা করার সাহস দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতাজি অঞ্চল সভাপতি বাকিবিল্লা ভাঙ্গি সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। পরিবারগুলি তাঁর দ্বারস্থ হলে তিনি সমাধানের আশ্বাসও দিয়েছেন। এখন যদি আমার কাছে দ্বারস্থ হয়, আমি ওই রাস্তাটা ওদেরকে বহাল করে দেবো, এটা আমার বিশ্বাস আছে, আমি ওটাকে বহাল করে দেবো। পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও এই গ্রাম থেকে গত পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী জয়ী হন। তারপর থেকে এই পরিবারগুলিকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।